1990 সালে অ্যাসিন ইনস্টিটিউট গবেষক নারিনকে ব্যাকরুমস নামে পরিচিত এক রহস্যময় ভৌমাত্রিক স্থানে পাঠায়। নারিন এই ঘরগুলো ঘুরে দেখার সময় সবকিছু রেকর্ড করতে থাকে, কিন্তু বারবার হলুদ দেয়াল আর মেঝে ছাড়া আর কিছুই খুঁজে পায় না। অবশেষে সে কিছু তার দেখতে পায় এবং সেগুলো অনুসরণ করতে করতে একটি ট্রাইপড ও কিছু বাক্স দেখতে পায়। সেগুলোর পেছনের ঘরটিতে সব ধরনের সরঞ্জাম ছিল এবং নারিন প্রবেশপথ বন্ধ করার জন্য কয়েকটি বাক্স ঠেলে দেয়। তারপর সে রেডিও ব্যবহার করে সদর দপ্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং জানায় যে সে এতদূর আগে কখনো আসেনি, কিন্তু তার দলের সদস্যদের হারিয়ে ফেলেছে। সে আরও বলে যে এখানে অন্য কিছু একটা আছে, তাই সে উদ্ধার হতে চায়। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং একটি পাখিকে দেয়ালে ধাক্কা খেতে দেখে। যখন সে পাখিটিকে দেখতে যায়, পাখিটি উড়ে যায়। এরপর নারিন অন্বেষণ চালিয়ে যায় এবং খালি ঘরের পরিবর্তে আরো অনেক বস্তু খুঁজে পায়। সেগুলোর মধ্যে অনেকগুলোই অসম্পূর্ণ অথবা দেয়ালের সাথে আটকে আছে। ঠিক সেই মুহূর্তে সে একটি দরজা খোলার শব্দ শুনতে পায় এবং ঘুরে দেখে যে একটি ভয়ঙ্কর দানব তার দিকে এগিয়ে আসে। সে যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করে এবং একটি দ্বীপের মতো সাজানো ঘরে প্রবেশ করে, কিন্তু যখন সে দরজা খোলার চেষ্টা করে তখন সে খুলতে পারে। প্রাণীটি শীঘ্রই তাকে খুঁজে পায় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে অ্যাসিন বিজ্ঞানীরা ঘটনাটির ফুটেজ দেখেন। কয়েক সপ্তাহ পরে থেরাপিস্ট মেরি তার শৈশবের বাড়িটি ভেঙে ফেলা হতে দেখে বিধ্বস্ত হয়ে পড়েন। সিমেন্টের পথের উপর হাতের ছাপগুলো তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয় যেদিন সে এবং তার মা সেগুলো সেখানে রেখেছিল। এদিকে ক্লার্ক তার আসবাবপত্রের দোকানে দিন শুরু করে, কিন্তু ব্যবসা ভালো চলছে না। কাজের পরে মেরির সাথে তার একটি থেরাপি সেশন থাকে এবং সে ভাবতে থাকে যে তার একা থাকা উচিত কিনা। তাকে মন খুলে কথা বলতে সাহায্য করার জন্য মেরি তার সাথে একটি ভূমিকা অভিনয় অনুশীলন করে এবং তার স্ত্রীর ভূমিকা পালন করে, যে তার মদ্যপানের অভ্যাস নিয়ে আরেকটি ঝগড়ার পর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার স্ত্রীও হতাশ ছিলেন কারণ সে সবসময় দোকানে থাকতো, কিন্তু ক্লার্ক বিরক্ত হয়ে ওঠে কারণ সে সবসময় দোকানে থাকতো, কিন্তু যখন তার স্ত্রী কলেজ থেকে বিরতি নিয়েছিল তখন তাকে সবকিছুর বিল দিতে হতো। যখন মেরি ক্লার্কের স্থপতি হিসেবে ব্যর্থ ক্যারিয়ারের কথা তোলে, তখন সে রেগে গিয়ে তার উপর চিৎকার করে। মেরি অনুশীলনটি শেষ করে এবং তার প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলে ব্যাখ্যা করে। এই পরীক্ষাটি তাকে সেই অনুভূতিগুলো শনাক্ত করতে এবং সেগুলোর উপর কাজ করতে শেখার জন্য সাহায্য করবে। কিছুদিন পরে ক্লার্ক দোকানের জন্য একটি বিজ্ঞাপন চিত্রায়নের জন্য জলদস্যুর পোশাক পরে, যেখানে বিশাল ছাড়ের প্রচার করা হয়। দুর্ভাগ্যবশত যখন সে একটি চেয়ারে বসে, তখন সেটির একটি পা ভেঙে যায় এবং সে পড়ে যায়। তার সরকারি ব্যবস্থাপক ক্যাট এবং তার প্রেমিক ববি আরেকটি টেক নিতে চায়, কিন্তু ক্লার্ক আপাতত রাজি হয় না। বিকেলে ক্লার্ক কিছু বিদ্যুৎ সমস্যা পরীক্ষা করার জন্য দোকানে একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসে। ভবনটিতে কয়েক মাস ধরে আলো জ্বলে নেভা এবং বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা চলছে, তবুও বিলটি অস্বাভাবিকভাবে বেশি। যখন ইলেকট্রিশিয়ান বেসমেন্টের ফিউজ বক্স পরীক্ষা করে, তারা তিনটি অদ্ভুত লাল সুইচ খুঁজে পায়, যেগুলো ক্লার্কের মতে আগে সেখানে ছিল না। তারা সুইচগুলো কয়েকবার চাপে, কিন্তু কিছুই হয় না। সেই রাতে মেরি বাড়িতে টিভি দেখে এবং তার নিজের থেরাপির টেপের বিজ্ঞাপন সহ্য করতে বাধ্য হয়। সে বাড়ি থেকে নেওয়া সিমেন্টের হাতের ছাপটির দিকেও বারবার তাকাতে থাকে। একই সময়ে ক্লার্ক দোকানে বসে মদ খাচ্ছে এবং টিভি দেখছে, যেখানে তার স্ত্রী তাকে বের করে দেওয়ার পর থেকে সে থাকছে। হঠাৎ টিভি বন্ধ হয়ে যায়, তাই ক্লার্ক সেটি পরীক্ষা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। সে কারণ খুঁজে পায় না। তারপর দোকানের বাতিগুলো নিজে থেকেই জ্বলে ওঠে এবং কয়েক সেকেন্ডের জন্য মিটমিট করে জ্বলে আবার নিভে যায়। একাকী এবং হতাশ হয়ে ক্লার্ক মেরির টেপগুলো শুনতে শুনতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে তার পুরনো বাড়িতে যায় শুধু সেটির দিকে তাকিয়ে থাকার জন্য। কিছুদিন পর মেরি তার পরিবারের জন্য একটি পার্টির আয়োজন করে, কিন্তু সে তখনও তার মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি এবং শীঘ্রই সে খুব উদ্বিগ্ন বোধ করতে শুরু করে। সে দ্রুত তার অফিসে ছুটে যায় এবং ক্যাবিনেটে লুকিয়ে রাখা কিছু ওষুধ নেয়। পরের রাতে ক্লার্ক মদ্যপান করতে করতে আবার টিভি দেখছিল এবং প্রতিযোগীর একটি বিজ্ঞাপনে বিরক্ত হয়। হঠাৎ স্ক্রিনটা চিকমিক করে এবং এক সেকেন্ডের জন্য তাকে পেছনের ঘরগুলো দেখায়, তারপরেই বন্ধ হয়ে যায়। ক্লার্ক যখন হতাশায় টিভিতে আঘাত করছিল, তখন সে বেসমেন্টের আলো জ্বলে উঠতে দেখে। সে সাথে সাথে নিচে নেমে যায় এবং প্রতিটি সুইচ বন্ধ করে দেয়, কিন্তু কিছুই হয় না যতক্ষণ না সে রহস্যময় লাল সুইচগুলোর কাছে পৌঁছায়, যেগুলো পুরো বিল্ডিং এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। সে যখন আবার সেগুলো চাপে, বিদ্যুৎ ফিরে আসে না। ক্লার্ক বেসমেন্ট থেকে বের হতে প্রস্তুত হয়, কিন্তু দেয়ালে একটি উজ্জ্বল রেখা দেখে সে থমকে যায়। সে কাছে যেতে শুরু করলে সেটি অদৃশ্য হয়ে যায়। সে যখন দেয়াল স্পর্শ করে, তার পুরো শরীর ভেদ করে চলে যায় এবং একটি হলুদ মেঝেতে লুটিয়ে পড়ে। এখন পেছনের ঘরগুলোতে বিভ্রান্ত ক্লার্ক একগাদা কাগজের দিকে তাকিয়ে আছে। সে কি করছে তা নিশ্চিত নয়, কিন্তু কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছে। এরপর সে আবার দেয়ালটি স্পর্শ করে এবং তার ভেতর দিয়ে হেঁটে চলে যায়, যা তাকে বেসমেন্টে ছিটকে ফেলে দেয়। কৌতূহলী হয়ে ক্লার্ক পেছনের ঘরগুলোতে ফিরে যাওয়ার জন্য আবার দেয়ালটি পার হয়। সে আসবাবপত্রগুলো স্পর্শ করে এবং বুঝতে পারে যে এগুলো তার দোকানের জিনিসপত্র। তারপর সে অন্বেষণ করতে শুরু করে, কেবল খালি ঘর দেখতে থাকে, যতক্ষণ না সে আয়নার মতো উল্টো করে লেখায় একটি থামার চিহ্ন খুঁজে পায়। সেটি এড়ানোর জন্য সে অন্য একটি করিডোর ধরে এবং মেঝেতে শুরুর দিকের সেই পাখিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। অন্বেষণ চলতে থাকলে ক্লার্ক একগুচ্ছ চেয়ার খুঁজে পায় এবং একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায় যা একাধিক ভাষায় কথা বলছে। সে শব্দটিকে অনুসরণ করতে করতে আবিষ্কার করে যে এটি একটি রেকর্ডার সহ একটি কাটার অংশ থেকে আসছে। এর পেছনের তারগুলো অনুসরণ করে ক্লার্ক একটি দরজার কাছে পৌঁছায়, কিন্তু সে সেটি খুলতে পারে না। বেরোনোর পথে সে দেয়াল থেকে কিছু একটা বেরিয়ে থাকতে দেখে এবং বুঝতে পারে যে এটি একটি প্যানেল, তাই সে এটি টেনে খুলে ফেলে। ভেতরে সে একটি ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে টেপ, ডিস্ক এবং নারিনের পরিচয়পত্র ছিল। সেখানে একটি সুড়ঙ্গ ছিল, তাই ক্লার্ক সেটির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে থাকে যতক্ষণ না সে এমন একটি ঘরে পৌঁছায় যেখানে জিনিসপত্র মেঝেতে ডুবে যাচ্ছে। একটি গর্তের মধ্যে একগুচ্ছ চেয়ার ছিল। হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, তাই সে টানেলের ভেতর দিয়ে আগের ঘরটার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে সেখানে কেউ আছে কিনা। টেপটা বাজতে বাজতে থেমে যায় এবং কাটা অংশটি টুকরো টুকরো হয়ে ঘরের মধ্যে ছিটকে পড়ে। ভয় পেয়ে ক্লার্ক গর্তটা থেকে সরে গিয়ে একটা ঢালের উপরের ছোট দরজার দিকে এগিয়ে যায়। এতে 3টি নবল আছে এবং দরজাটা খোলার জন্য ক্লার্ককে সবগুলোই চেষ্টা করতে হয়। দরজার চৌকাঠটা ক্লার্কের পার হওয়ার জন্য কোনোমতে যথেষ্ট বড় ছিল এবং পরের ঘরে পৌঁছে সে দরজাটা বন্ধ করে দেয়। তার মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে অনুসরণ করছে। এখানে সে আবার থামার চিহ্নটা খুঁজে পায়, তাই সে তার পথ ধরে আসবাবপত্রের স্তূপের কাছে ফিরে যেতে সক্ষম হয়। যখন সে দেয়ালটা স্পর্শ করে, সে বেরোনোর পথ খুঁজে পায় না এবং আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে অনেক চেষ্টার পর সে অবশেষে পার হতে সক্ষম হয়। কয়েক সেকেন্ড পর সে পেছনের ঘরগুলোতে ফিরে আসে এবং আসল পৃথিবীতে সাথে নিয়ে যাওয়ার জন্য একটা টুল তুলে নেয়,
এটা প্রমাণ করার জন্য যে ঘটনাটা সত্যি ঘটেছে। এদিকে অ্যাসিঙ্ক রিসার্চের ফিল ক্লার্কের এই অভিযানের ফুটেজ দেখছিল। তার পরবর্তী থেরাপি সেশনে ক্লার্ক মেরিকে বলে যে সে 3 দিন ধরে মদ খায়নি এবং মরিয়া হয়ে যা ঘটেছে তা জানায়। এমনকি পেছনের ঘরগুলোর একটি মানচিত্রও তাকে দেখায় যা সে দেখছিল। মেরি তাকে বিশ্বাস করে না এবং মনে করে এটা নেশা ছাড়ার পার্শ্ব প্রতিক্রিয়া। তাই ক্লার্ক মানচিত্রটি ফিরিয়ে নেয় এবং তার গল্প প্রমাণ করার শপথ নেয়। এরপর ক্লার্ক ক্যাট এবং ববির কাছে যায়, বলে যে একটি প্রকল্পে তার সাহায্য প্রয়োজন এবং তাদের টাকা দিতেও রাজি হয়। পরের দিন ক্লার্ক দুজনকে বেসামেন্টে নিয়ে যায় এবং ববিকে দিয়ে সবকিছু ভিডিও করায়। একটি ব্যাগে কিছু সরঞ্জাম রাখার পর এবং দেয়ালের জায়গাটি চিহ্নিত করার পর সে দ্রুত সবকিছু শেষ করে ফেলে, যা দেখে বাকিরা হতবাক হয়ে যায়। তারা অপর পাশ থেকে ক্লার্কের কণ্ঠস্বর শুনতে পায়, সে তাদেরও ওপারে যেতে বলছে কিন্তু ক্যাট রাজি হয় না কারণ সে মনে করে এটা বিপজ্জনক। ববি কৌতূহলী হয়ে ক্লার্ককে অনুসরণ করে এবং পেছনের ঘরগুলো দেখে এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সে ক্যাটকেও সাথে আসতে রাজি করিয়ে ফেলে। তারা এলাকাটি ঘুরে দেখতে শুরু করে এবং ববি প্রতিটি ঘর ক্যামেরায় ধারণ করে। যখন তারা একটি অন্ধকার সুড়ঙ্গ খুঁজে পায়, ক্লার্ক ববিকে একটি বিছানার সাথে বেঁধে তাকে নিচে পাঠিয়ে দেয়। সে যত এগোতে থাকে সুড়ঙ্গটি তত শুরু হতে থাকে, তাই ববি শেষের ঘরটিতে পৌঁছানোর জন্য হামাগুড়ি দিতে শুরু করে। সেখানে সবখানে কাপড়ের স্ক্রুপ আর একটা বিশ্রী গন্ধ। পাশের ঘরে ববি মিটমিট করে জ্বলতে থাকা আলো দেখতে পায়। সে জায়গাটা দেখতে চায় কিন্তু দড়িটা তার নাগাল পাওয়ার জন্য যথেষ্ট লম্বা নয়। হঠাৎ সেই অন্য ঘরে একটি ভয়ঙ্কর প্রাণী আবির্ভূত হয় এবং ববির সাথে সাথে সুড়ঙ্গ বেয়ে উপরে উঠতে শুরু করে। তার বন্ধুদের তাকে উপরে টেনে তুলতে বলে। যখন সে তাদের সাথে পুনরায় মিলিত হয়, সে যা দেখেছে তা তাদের বলে কিন্তু দড়িটা তাকে আবার সুড়ঙ্গের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করায় তার কথা মাঝপথে থেমে যায়। ক্যাট ববিকে ধরে ফেলে এবং ক্লার্ক গিটটা খোলার চেষ্টা করে কিন্তু দড়িটা প্রচন্ড শক্তিতে টানতে থাকে এবং শীঘ্রই ববিকে সুড়ঙ্গের নিচে টেনে নিয়ে যাওয়া হয়। ক্লার্ক এবং ক্যাট নিচে দানবীয় শব্দ এবং ববির চিৎকার শুনতে পায়। এরপর দড়িটা আবার টান দিয়ে বিছানা সহ তাদের আঘাত করে। এটি তাদের ক্যামেরা সহ সুড়ঙ্গের নিচে টেনে নিয়ে যায় এবং দড়িটা আবার সুড়ঙ্গের ভেতরে চলে যায়। দড়িটা টানেলের ভেতরে টেনে নেওয়া হয় এবং তারা আতঙ্কের সাথে দেখে যে ববি একটি হ্যাচের আড়ালে অদৃশ্য হয়ে গেল, মেঝেতে রক্তের দাগ রেখে। ক্যাট সাথে সাথে তার প্রেমিককে খুঁজতে অন্ধকার ঘরে ছুটে যায় এবং হাতটি আবার খোলার আগেই ক্লার্ক তার চিৎকার শুনতে পায়। প্রাণীটি ফিরে আসছে বলে মনে হয়, তাই ক্লার্ক দেয়ালের একটি গর্ত দিয়ে পালিয়ে যায়। কখনো একটি ক্যামেরা হাতে নিয়ে সে অনেক আবর্জনার মধ্যে দিয়ে এগোতে থাকে যতক্ষণ না একটি নতুন গর্ত খুঁজে পায়, যেটি ব্যবহার করে সে একটি নতুন জায়গায় বেরিয়ে আসে যা হলুদের পরিবর্তে সাদা। পিছনের শব্দ শুনে ক্লার্ক একটি দরজা খুলে এবং কাপড়ের স্তূপ সহ হলুদ ঘরটি খুঁজে পায়। হাঁটতে হাঁটতে সে ক্যাটকে ডাকে এবং অনেকগুলো চেয়ার, দেবে যাওয়া সোফা ও একটি কাঠ সহ আরেকটি ঘর দেখতে পায়। একটি করিডোর তাকে শিশুদের খেলনা সহ একটি ঘরে নিয়ে যায়, যার পরে বেশ কয়েকটি খালি এবং দ্রুত তার ভেতর দিয়ে ছুটে গিয়ে সে দেখতে পায় একটি ক্রিসমাস ট্রি থেকে গান বাজছে এবং তার চারপাশে থাকা ম্যানিকুইনগুলো মেঝেতে ডুবে যাচ্ছে। গাছটির পেছনে ক্লার্ক একটি চেয়ারে বসে থাকা একজনকে দেখতে পায় এবং তাকে হ্যালো বলে। এই ব্যক্তিটি একটি বাতি জ্বালায় এবং প্রকাশ করে যে তার শরীরের অর্ধেক অংশ নেই। তারপর একজন বিকৃতদেহী মহিলা ঘরে আবির্ভূত হয় এবং তার পিছু নেয়। তাই ক্লার্ক দৌড়াতে শুরু করে। বিভিন্ন এলাকা পার হওয়ার সময় সে আরো ক্রিসমাসের সাজসজ্জা এবং একটি বাড়ির সামনের অংশ দেখতে পায়। দরজা দিয়ে ভেতরে ঢুকলে সে একটি বাথরুমে গিয়ে পৌঁছায়। কিছুটা জলের ওপর পিছলে পড়ার পর ক্লার্ক এগোতে থাকে এবং কয়েকটি পুল দেখতে পায়। সেই মুহূর্তে সে দেয়ালের ওপাশে ক্যাটের কণ্ঠস্বর শুনতে পায়, তাই সে ক্যামেরাটি নামিয়ে রেখে তাকে সাহায্য করার একটি উপায় খোঁজার চেষ্টা করে। তারপর কিছু একটা ঘরে প্রবেশ করে এবং ক্যামেরাটি ছিনিয়ে নেয়। একটি ফ্ল্যাশব্যাকে মেরির শৈশব দেখানো হয়। তার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাই বাড়িটি সবসময় নোংরা থাকতো এবং সমস্ত জানালা খবরের কাগজ দিয়ে ঢাকা থাকতো। একদিন ছোট্ট মেরি জানালাটা খোলার চেষ্টা করেছিল, কিন্তু তার মা তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং বকা দিয়ে মনে করিয়ে দেন যে বাইরে যাওয়া নিরাপদ নয়, তাই যেন সে কখনো বাইরে না যায়। যখন হঠাৎ দরজাটা বিস্ফোরণে উড়ে গেল, প্রাপ্তবয়স্ক মেরি এই স্বপ্ন থেকে জেগে ওঠে। সে সিমেন্টের হাতের ছাপটার দিকে তাকিয়ে থাকে, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে, কিন্তু সে ফোনটা অ্যান্সারিং মেশিনে যেতে দেয়। ক্লার্ক একটি বার্তা রেখে যায় যে সে আর কখনো ফিরবে না। এদিকে ফিল তার পরিবারের সাথে টিভি দেখছিল এবং সাময়িক বিজ্ঞাপনের বিরতিতে ক্লার্কের জলদস্যুতার বিজ্ঞাপনটি দেখানো হয়। ফিল হতবাক হয়ে যায় কারণ সে তাকে সাথে সাথেই চিনতে পারে। কিছুক্ষণ পরে মেরি দোকানে পৌঁছায়, যেটা খালি ছিল। দরজার নিচে অনেকগুলো খাম পড়েছিল, যা থেকে বোঝা যাচ্ছিল যে বেশ কয়েকদিন ধরে এখানে কেউ আসেন। সে ভেতরে গিয়ে ক্লার্ককে ডাকে কিন্তু কোনো লাভ হয় না। যখন সে বেসামেন্টের আলো মিটমিট করতে দেখে, তখন সে নিচে যায় এবং ক্লার্কের দেখানো মানচিত্র সহ একটি বোর্ড খুঁজে পায়। সে দেয়ালের দাগগুলো লক্ষ্য করে এবং একটি মাছিকে তার মধ্যে অদৃশ্য হতে দেখে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ দ্বিধার পর মেরি দেয়ালে হাত দিয়ে সেটা পার হওয়ার সাহস সঞ্চয় করে। পেছনের ঘরগুলোতে মেরি আসবাবপত্র খুঁজে পায় না, শুধু খালি ঘর আর থামার চিহ্নটা দেখতে পায়। সে জায়গাটা খুঁজতে শুরু করে এবং অবশেষে তার শৈশবের বাড়ির কিছু জিনিস খুঁজে পায়। পরের করিডোরে একটা চেয়ার আর দেয়ালে একটা অস্বস্তিকর ছবি আঁকা, যেখানে এক ভয়ঙ্কর দানবকে মানুষ হত্যা করতে দেখা যায়। কিছু নোট থেকে বোঝা যায় যে শিল্পী এই জায়গাটা বোঝার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে সে একটা শব্দ শুনে ঘুরে দেখে কেউ একজন একটা পথের মধ্যে লুকিয়ে আছে। ক্লার্ক নিজেকে প্রকাশ করার আগে তাকে বলে যে সে খুব বেশি জোরে কথা বলছে। সে বলেন যে এটাই সেই সব জায়গা যা আগে ছিল। তাদের কথাবার্তা একটা শব্দ আর মিটমিট করা আলোর কারণে থেমে যায়, তাই ক্লার্ক মেরিকে চিন্তা না করতে বলে কারণ এটা শুধু সেই। হঠাৎ সে তার হাত মেরির গলায় জড়িয়ে ধরে এবং তার গলা টিপতে টিপতে ক্ষমা চায়, দাবি করে যে এটা তার ভালোর জন্যই। আরেকটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট মেরি তার মাকে একটি মানসিক হাসপাতালে নিয়ে যেতে দেখছে, যার ফলে সে বাড়িতে একা হয়ে যায়। এই স্মৃতিটি রূপান্তরিত হতে শুরু করে যখন তার বাড়ি থেকে জিনিসপত্র ও খুঁটিনাটি বিষয়গুলো হারিয়ে যেতে থাকে। ধীরে ধীরে পেছনের ঘরগুলোর আর একটি অংশে পরিণত হয়। তারপর মেরি একটি খাবার ঘরে চেয়ারে বাঁধা অবস্থায় জেগে ওঠে, যেখানে ক্লার্ক তিনজন অদ্ভুত চেহারার লোকের মাঝে একটি টেবিল সাজাচ্ছিল। সে বলে এটা একটা জগাখিচুড়ি কিন্তু একরকম সুন্দর। সে আরো ব্যাখ্যা করেছে এখানের সবকিছু পেছনের ঘরগুলো তৈরি করেছে আগন্তুকদের স্মৃতির ওপর ভিত্তি করে। তারা যত বেশি পুনর্নির্মাণ করে তত বেশি বিকৃত হয়ে যায়। ক্লার্ক মনে করে তারা আসলদের চেয়ে উন্নত কারণ তারা ব্যথা অনুভব করতে পারে না, যা সে একজন লোককে ছুরিকাঘাত করে প্রমাণ করে। ক্লার্কের মতে কোনো ভয় বা অনুশোচনা না থাকা এবং শুধুমাত্র আসবাবপত্রের মতো অস্তিত্ব থাকাটা নিশ্চয়ই অসাধারণ। তারপর সে লোকটির পেটের টুকরোগুলো টানতে শুরু করে, মাংসের বদলে ভেতরের পুর বেরিয়ে আসে। ক্লার্ক টুকরোগুলো প্লেটে পরিবেশন করে এবং বলে এটা খাওয়া যেতে পারে। এরপর ফ্রিজ খুলে ক্যাটের মাথা বের করে। অন্য এক হতাশ মেরি ক্লার্ককে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় করে এবং তার যেকোনো প্রয়োজনে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়।
ক্লার্ক চায় মেয়েটি স্বীকার করুক যে সে ঠিক ছিল, কিন্তু তার আগে সে তাদের অভিনয় অনুশীলনের মতো একটি দৃশ্য সাজায়। যখন সে আলো নিভিয়ে দেয়, চেয়ারে বসা অদ্ভুত লোকটি তার বাতিটি জ্বালিয়ে দেয়। লাশ থেকে ছুরিটা ফেরত নেওয়ার পর ক্লার্ক মহিলাটির পুরো চুল কেটে মেরির মাথায় বড় চুলা হিসেবে পরিয়ে দেয়, যাতে সে তার স্ত্রীর অভিনয় করতে পারে। এটা সেই রাতের ঘটনা বলে ভান করে, যেদিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ক্লার্ক ভুলবশত তার স্ত্রীকে জাগিয়ে তোলার জন্য ক্ষমা চায়। সে শান্ত ও বিচক্ষণভাবে শুরু করে, কিন্তু শীঘ্রই সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে যে তার যত খুশি মদ খাওয়ার অধিকার আছে, কারণ এটা তার বাড়ি এবং সে এর খরচ বহন করছে, ঠিক যেমন সে তার স্ত্রীর কলেজের খরচ দিয়েছিল। মেরি চিৎকার করে বলে যে সে তার স্ত্রী নয় এবং তার চরিত্রে থাকার অনুরোধ উপেক্ষা করে পরচুলাটা ছেড়ে ফেলে। সে তাকে বলে যে তার স্ত্রী তাকে মদ্যপান বা অতিরিক্ত কাজের জন্য ছেড়ে যায়নি, সে তাকে ছেড়ে গিয়েছিল কারণ সে কখনো নিজের কাজের দায়িত্ব নেয়নি। সে সবসময় তার সমস্ত সমস্যার জন্য অন্য কাউকে দোষারোপ করে এবং মেরি তাকে এর ব্যাপারে সাহায্য করতে পারে না। প্রাথমিক ধাক্কা সামলে ক্লার্ক কাঁদতে শুরু করে এবং স্বীকার করে যে সে বদলাতে চায় না, বরং সে এখানেই থাকতে চায়। মেরি তাকে বলে যে সে চাইলে থাকতে পারে, কিন্তু তাকে মেরিকে যেতে দিতে হবে। ক্লার্ক মেরির বাঁধন খুলে দেয় এবং ক্ষমা চায়, যার ফলে সেই বিভৎস মহিলারা ভয় পেয়ে এক কোণে ছুটে যায়। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ঘর থেকে প্রাণীটি বেরিয়ে আসে, বিজ্ঞাপনের জলদস্যু ক্যাপ্টেন ক্লার্কের রূপে। মনে হয় এটা ক্লার্কের লুকানো নেতিবাচক আবেগ, যেমন তার ক্রোধ এবং ব্যর্থতার এক বহিঃপ্রকাশ। আসল ক্লার্ক তাকে বলে যে মেরি তার বন্ধু এবং সে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তাদের বদলানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু ক্যাপ্টেন তাকে তুলে নিয়ে তার কাঁধে কামড় দেয়। তারপর তাকে নির্যাতন করার জন্য সে তাকে ঘরের এদিক ওদিক ছুটতে শুরু করে, আর এদিকে চেয়ারে বসা লোকটি বাতি নিয়ে খেলতে থাকে। ক্লার্কের চিৎকারে এলাকা মুখরিত হলে মেরি দৌড়ে পালিয়ে যায় এবং তার পুরনো পাড়ার মতো দেখতে একটি ঘরে ঢুকে পড়ে। সে শেষের দরজার দিকে ছুটে যায়, কিন্তু সেটা খোলে না। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন ক্লার্কের রক্তাক্ত দেহ মেঝেতে টেনে নিয়ে আসতে আসতে আবির্ভূত হয়, তাই মেরি দ্রুত একটি বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। এক ঘর থেকে আরেক ঘরে দৌড়াতে দৌড়াতে মেরি শুনতে পায় ক্যাপ্টেন ক্লার্ক কাছে আসছে। সোফায় ভরা একটি জায়গায় এগিয়ে যাওয়ার জন্য তাকে সেগুলোর উপর লাফাতে হয়, কিন্তু সে পিছলে গিয়ে তার পায়ে আঘাত পায়। আরও ধীরে চলার ফলে ক্যাপ্টেন ক্লার্ক কাছে আসতে পারেন। শীঘ্রই মেরি একটি করিডোরে পৌঁছায় এবং লাফাতে লাফাতে দরজার দিকে এগিয়ে যায়, যা খুলছে না। প্রাণীটি কাছে আসতে থাকলে মেরি কুকুরের জন্য তৈরি ছোট দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে অন্য একটি ঘরে ঢুকে পড়ে এবং ঠিক সময়ে দৈত্যটির হাত থেকে নিজেকে বাঁচায়। মেরি যখন চারপাশে তাকায়, সে আবিষ্কার করে যে সে একটি অ্যাট্রিয়ামের কিনারায় দাঁড়িয়ে আছে এবং সে পেছনের বাকি ঘরগুলো দেখতে পাচ্ছে। যেহেতু প্রাণীটি দরজাটি ভাঙার জন্য আঘাত করছে, মেরি দ্রুত কিন্তু সাবধানে চলার চেষ্টা করে। সে কোনোমতে কয়েকটি সিঁড়ি বেয়ে উপরে ওঠে এবং ছাদের একটি দরজা খোলে, যা খুলে গিয়ে অতল গহ্বরে পড়ে। ফলে তৈরি হওয়া গর্ত দিয়ে যাওয়ার পর মেরি দোকানের আসবাবপত্র দিয়ে সাজানো একটি সুন্দর দেখতে ঘরে পৌঁছে। এখানে সে আরো সিঁড়ি বেয়ে ওঠে এবং একটি খোলা জায়গায় পৌঁছায়, যা তাকে বুঝতে সাহায্য করে যে এটি দোকানটির একটি ত্রুটিপূর্ণ নকল। সে দ্রুত বেরোনোর দরজার দিকে ছুটে যায়, কিন্তু দেখে যে সেটি ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন ক্লার্ক এসে পৌঁছান। তাই মেরি একটি কোট রাখার র‍্যাক ব্যবহার করে তার কাঠের পা ভেঙে দেয়, যাতে তিনি পড়ে। তারপর সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ভুলবশত একটি কাটা অংশে ধাক্কা, যার ফলে একটি অ্যালার্ম বেজে ওঠে এবং একগুচ্ছ অগ্নি নির্বাপক যন্ত্র ঘরটিকে কুয়াশায় ঘুরিয়ে দিতে শুরু করে। মেরি দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে শীঘ্রই জ্ঞান হারায়, কারণ কুয়াশাটি আসলে ঘুমের গ্যাস ছিল। হঠাৎ কিছু একটা তাকে জাগিয়ে তোলে এবং সে আতঙ্কিত হয়ে দেখে যে ক্যাপ্টেন ক্লার্ক তার উপর হামাগুড়ি দিয়ে আসছে। মেরি এক হাত দিয়ে তার মুখটিকে দেয় এবং অন্য হাতে তার পকেট থেকে সিমেন্টের হাতের ছাপটি বের করে, তারপর সেটি দিয়ে দানবটির মাথায় বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না তা ভেঙে যায়। এরপর মেরি দেয়ালের একটি অত্যন্ত সরু পথে দৌড়ে যায়, যেখানে ক্যাপ্টেন ক্লার্ক তাকে ধরতে পারবেন না। সে হাঁপাতে হাঁপাতে দৌড়ায়, কিন্তু জ্ঞান হারানোর আগে সে পথের মধ্যে থাকা দানবটিকে দেখতে পায় না। লোকগুলোকে তাকে ঘর থেকে টেনে বের করে একদল বিজ্ঞানীর সামনে ফেলে দেয়। কিছুক্ষণ পরে মেরির শরীর স্ক্যান করা হয়। লোকগুলোকে যখন তাকে তাদের স্থাপনাটির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল, সে আবিষ্কার করে যে তারা দানবটির দেহ উদ্ধার করেছে। দরজার পেছনে কাটআউটটির অসংখ্য প্রতিরূপ রয়েছে। অবশেষে তাকে ফিলের সাথে একা রেখে যাওয়া হয়, যে তাকে অনেক প্রশ্ন করে। মেরি নিশ্চিত করে যে সে আসবাবপত্রের দোকানে ঘরগুলো খুঁজে পেয়েছে, কিন্তু ফিল যখন তাকে ক্লার্ক এবং সেন্সর করা ফুটেজের একটি স্ক্রিনশট দেখায়, তখন সে আর কিছু বলতে রাজি হয়। এরপর সে একটি গভীর শ্বাস নেয়, তারপর আরেকটি গভীর শ্বাস নেয়, তারপর আরেকটি গভীর শ্বাস নেয়, তারপর আরেকটি গভীর শ্বাস। এরপর ফিল ব্যাখ্যা করে যে তার কোম্পানি এমআরআই মেশিন তৈরি করত, যতক্ষণ না তারা পেছনের ঘরগুলো খুঁজে। এখন সে তার দিনগুলো গবেষণা করে এবং একটি মানচিত্র তৈরি করে। সে চায় মেরি তার অভিজ্ঞতা ভাগ করে নিক, কিন্তু সে তার কথা শোনা বন্ধ করার জন্য নিজেকে বিচ্ছিন্ন করে। পেছনের ঘরগুলোর বিভিন্ন শটে সমস্ত ঘর দেখানো হয়, যার মধ্যে একটিতে মেরি থেরাপির টেপ এবং অন্যটি ক্যাট ও ববির নিখোঁজ পোস্টারে ভরা। অবশেষে প্রকাশ পায় যে মেরি আসলে সেখানেই আছে, তার চেয়ারে জমে আছে এবং তার শরীর ধীরে ধীরে রূপান্তরিত। আর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন চালু করতে ভুলবেন না।